অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় শেষে এখন দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে, যেখানে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানই প্রধান কাজ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এক প্রশ্নের জবাবে তিনি জানান, সরকারের এই মুহূর্তে প্রধান চেষ্টা হচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করা। শারমিনীরা রিপোর্ট। প্রথমবারের মতো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কমিটির বৈঠক হয় সচিবালয়ে। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকের শুরুতে রাখা সূচনা বক্তব্যে অন্তর্বর্তী সরকার এখন দ্বিতীয় অধ্যায় পা রেখেছে, নির্বাচনই যার মূল লক্ষ্য বলে জানান ডক্টর ইউনূস। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে যা তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমরা আমাদের চিফ অ্যাডভাইজার অফিস থেকে ইলেকশন কমিশন অফিসে ইলেকশন আয়োজনের জন্য বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে রোজার আগে। তো আজকের থেকে উনি বলেছেন যে আজকের থেকে দ্বিতীয় অধ্যায় শুরু, এবং উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হলো নির্বাচন সুন্দরভাবে করা। এটাই প্রধান কাজ। এখন পর্যন্ত উপদেষ্টা কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বাস্তবায়ন এবং সংস্কার কমিশনের দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশের অগ্রাধিকার তুলে ধরা হয় বৈঠকে। সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন 8ই আগস্ট 2024 থেকে 31শে জুলাই 2025 পর্যন্ত 315টি সিদ্ধান্ত নেন এটা কাউন্সিল অফ অ্যাডভাইজার বা ক্যাবিনেট। তার মধ্যে বাস্তবায়িত হয়েছে 247টি, এবং এর মধ্যে শতকরা হার হচ্ছে 78.41। পরিসংখ্যান অনুযায়ী দেশে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো বলে এক প্রশ্নের জবাবে জানান প্রেস সচিব। পুলিশ অ্যাক্টিভ না হলে মার্ডার রেটের এটা তো একটা দেশের পূর্ণ মার্ডার রেটেই তার রিফ্লেকশন হতো। ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার দেওয়া হয়েছে বিকজ এটা একটা ইন্টারিম গভর্নমেন্টের একটা সময়। জুলাই হত্যাকাণ্ডের বিচার শেষ হওয়া পর্যন্ত সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তবে তাদের নির্বাচনে অংশ নেওয়া না নেওয়ার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের বলে জানান তিনি। জানান, শেখ হাসিনাকে ফিরিয়েই বিচার সম্পন্ন করতে চায় সরকার। বিশ্ব জানে মানে উনি কি করেছেন। তো সেই অনুযায়ী আমরা মনে করি যে এইগুলো যত আরও এই বিষয়গুলো সবার সামনে আসবে, তত বেশি তার উপর প্রেশার তৈরি হবে যে তাকে প্রেশার তৈরি হবে যে তাকে যাতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। শারমিনীরা, 71, ঢাকা। রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালা, গণপ্রতিনিধিত্ব আদেশ সহ 3টি বিষয়ে সভা করেছে নির্বাচন কমিশন, এবং সভার পরে এখন ব্রিফ করছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। আমরা সরাসরি যাচ্ছি। পুরো অপারেশনটাকে আপনার নিয়ন্ত্রণ করার জন্য এবং এগিয়ে নেওয়ার জন্য একটা অ্যাডহক ব্যবস্থাপনা এখানে করা হবে, যেটার নেতৃত্বে থাকবেন আমাদের অতিরিক্ত সচিব এবং সরকারের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তরের প্রতিনিধি এখানে থাকবেন। এই ব্যবস্থাপনা এখন থেকে শুরু করে ভোট হওয়া পর্যন্ত। সেপ্টেম্বর মাস থেকে শুরু করে আমরা ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে এবং বিভিন্ন পদ্ধতিতে আমাদের প্রবাসী ভোটারদেরকে সেন্সিটাইজ করা, অবহিত করা এবং তাদেরকে ভোটার এডুকেশনের কাজটা করা হবে। যেমনটা বললাম যে ইন কান্ট্রিও ভোট দেওয়া হবে। আমরা একটা চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি, যে চ্যালেঞ্জটা নিয়ে আজকে আলোচনা করেছি, সেটা হচ্ছে যদি কোনো কারণে কোনো আসনে যারা প্রাথমিকভাবে প্রার্থীটা যাদের বাতিল হয়ে যায়, শেষ মুহূর্তে যদি তারা আদালতে গিয়ে প্রার্থীটা ফেরত পান, তাহলে সেই সব আসনের ভোটের কি হবে প্রবাসীদের ক্ষেত্রে বিশেষ করে। তো আমাদের কাছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যদি এই ধরনের অবস্থা তৈরি হয়, তাহলে সেই সব আসনের পোস্টাল ব্যালট হিসাবে নেওয়া যাবে না। এটা একটা বড় ধরনের সমস্যা আমাদের সামনে থাকবে। তবে আমরা এটাও খতিয়ে দেখছি যে আইনগতভাবে কোনোভাবে একটা করা যায় কিনা, যে একটা ন্যূনতম সময়ের আগে যেন এই আইনি প্রক্রিয়াগুলো সম্পন্ন করা যায়, যে প্রার্থিতা ফেরত পাওয়ার বা ইত্যাদি ইত্যাদি। নির্বাচন কমিশনের এন্ডে যে সময়টা আছে সেই সময়টা কোনো সমস্যা না, বাট এরপরেও তো কেউ কেউ আদালতে শরণাপন্ন হন এবং 2-1 ফেরত পানও। যদি সেই প্রক্রিয়াটা আমাদের সম্পন্ন করতে হয়, তাহলে এই জায়গাটাতে একটা ভয়েড আমাদের থেকে যাচ্ছে। তবে আমরা যে বর্তমানে যে ব্যবস্থাটা আমরা রেকমেন্ড করছি, তাতে করে আমরা আশা করি বৈশ্বিক যে ওয়েস্টেজ রেট আছে 24% থেকে শুরু করে প্রায় 50% পর্যন্ত, আমাদের ওয়েস্টেজ রেট ইনশাল্লাহ অত হবে না।
এটা গেল একটা। আর আপনারা খরচের ব্যাপারে হয়তো জানতে চাইবেন। হ্যাঁ, এটা একটা ডেফিনেটলি একটা আপনার ব্যয় সাপেক্ষ একটা প্রসেস। একটা শুধুমাত্র পোস্টালে আপনার আনা নেওয়া করতে লাগবে আনুমানিক 500 টাকা। আগে যেটা 700 টাকা আমাদেরকে পোস্ট অফিস বলেছিল, এটা আমরা আরও কিছু করার পরে দেখেছি এটা 500 টাকায় করা সম্ভব অন অ্যান অ্যাভারেজ। আর এর বাইরে প্রিন্টিং ইত্যাদির জন্য আর একটা খরচ আছে। সো এই একটা এক্সপেন্ডিচার হবে। তো আমরা যেটা করেছি যে আমরা প্রতি লক্ষ ভোটারের জন্য একটা আনুমানিক হিসাব করে, যে আমরা তো জানি না কতজন রেজিস্ট্রেশন করবেন, কতজন ভোট দিবেন, আমরা একটা প্রাক্কলিত বাজেট সরকারের কাছে এটার জন্য ডিমান্ড করব, এই পোস্টাল ব্যালটটা শুধুমাত্র আপনার অনুষ্ঠান করার জন্য। আর পাশাপাশি আপনারা জানেন যে আমাদের ইতোমধ্যে একটা প্রজেক্ট প্ল্যানিং কমিশনে গিয়েছে, যেটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্মটা ডেভেলপ করা, রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম ইত্যাদি, এবং এটাকে কন্ডাক্ট করার জন্য আমরা আশা করছি এটা অতি শীঘ্রই এই প্রজেক্টটাও পাস হয়ে যাবে। আর একটা বিষয় আপনাদেরকে অবগত করতে চাই, ওটা ছিল 48 কোটি টাকা, ওটা তো আপনাদেরকে গত ব্রিফিংয়ের সময় বলেছি। আচ্ছা, আর এইটা আমরা বললাম যে ধরেন প্রত্যেক 1 লক্ষ ভোটারের জন্য যদি আমার 600 টাকা হয়, তাহলে ধরেন কত হবে? আগে বলেছিলাম 700। এখন যদি আমরা ধরি যে 500 টাকা যদি আপনার পোস্টেজের জন্য যায়, আরও 100-200 টাকা প্রিন্ট ইত্যাদি সব কিছুর জন্য যায়, রাফলি 6 থেকে 7 কোটি টাকা প্রত্যেক 1 লক্ষ ভোটারের জন্য লাগবে আমাদের, প্রত্যেক 1 লক্ষ ভোটারের জন্য। এটা হচ্ছে একটা রাফ ক্যালকুলেশন আপনাদেরকে, এটা থেকে একটু কম বা বেশি হতে পারে। আর একটা তথ্য আপনাদেরকে জানাতে চাই যে আপনারা জানেন ইতোমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট একটা সময় ঘোষণা করেছেন। সেটার আলোকে আমরা আলোচনা করেছি যে কত তারিখের পর্যন্ত ভোটারকে আমরা সন্নিবেশ করতে পারবো। আপনারা জানেন যে ভোটার তালিকা আইনেও আমরা সামান্য সংশোধন প্রস্তাব করেছিলাম, যেটা আমাদের উপদেষ্টা পরিষদ অ্যাপ্রুভ করেছে। ফলশ্রুতিতে এখন আমরা বছরের মাঝখান থেকেও আপনার ভোটারদেরকে নিতে পারবো। সো নবীন ভোটারদের জন্য এটা একটা সুখবর। আমরা আজকে যেটা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি, আশা করি আমরা 31শে অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন, 18 বছর বয়প্রাপ্ত হবেন, তাদেরকে আমরা ভোটার তালিকা এই বছরের 2025-এর 31শে অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তাদেরকে আমরা ভোটার তালিকায় সন্নিবেশ করতে পারবো বলে আশা রাখি। এই হচ্ছে ব্রিফিং আজকে। কোনটা আমি আপনাদেরকে একটা রাফ ক্যালকুলেশন বলতে পারি। রাফলি প্রত্যেক মাসে ক্লোজ টু 2 লক্ষ ভোটার যদি হয়, তাহলে ধরেন 18 থেকে 20 লক্ষ হতে পারে সর্বোচ্চ। আগস্টে যেটা প্রকাশ করছি এটা হচ্ছে বাদ পড়া ভোটার, 44 লক্ষ মতন যে ভোটাররা 1 জানুয়ারির আগেই কিন্তু 18 বছর বয়প্রাপ্ত হয়ে গেছেন, তারা এই বছরের নতুন ভোটার না। রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালা এবং গণপ্রতিনিধিত্ব আদেশের বিষয়ে বলছিলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। আমরা সরাসরি দেখছিলাম। উত্তর বা দক্ষিণপন্থী নয়, বিএনপি মধ্যমপন্থী রাজনীতি করে। আগামী নির্বাচনে বিএনপি জোটবদ্ধ থাকবে যুগপৎ সঙ্গীদের সঙ্গে। বৃহস্পতিবার নিজ বাসভবনে গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো। 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে কমিশনকে চিঠি পাঠিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। বৃহস্পতিবার রাজধানীতে মতবিনিময়কালে সরকারের নির্বাচনের উদ্যোগ নিয়ে সাংবাদিকদের কাছে সন্তুষ্টি প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমরাও সন্তুষ্ট, প্রধান উপদেষ্টাও তার এই অগ্রগতির জন্য অপেক্ষা করছিলেন সংস্কার এবং বিচার কার্যক্রমের জন্য। আমরা ভবিষ্যতেও প্রধান উপদেষ্টার এই দর্শন, ভবিষ্যৎ চিন্তা এবং জাতি গঠনে তার যে ভীষণ, এগুলো আমরা ব্যবহার করব এবং তার চিন্তা চেতনাকে আমরা ধারণ করব। আগামী নির্বাচনে জোটের প্রশ্নে সালাউদ্দিন জানান, যুগপৎ সঙ্গীদের সাথে নিয়েই নির্বাচনে যাবে বিএনপি। এটাকে জোটবদ্ধ বলবো কিনা জানি না, তবে আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলনে শরিক ছিলেন বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব, এটা আমাদের অঙ্গীকার ছিল, প্রতিশ্রুতি ছিল, এখনো আছে। এ সময় অন্তর্বর্তী সরকারের 1 বছরে মূল্যায়নের প্রশ্নে সালাউদ্দিনের মত, জনগণের আকাঙ্ক্ষা পূরণে অনেকটাই ব্যর্থ এই সরকার। সরকারের কাছে আমরা আরও বেশি কিছু আশা করেছিলাম, এই জাতি আরও অনেক বেশি আশা করেছে। তো যেহেতু একটা অনির্বাচিত সরকার এবং একটা বিধ্বস্ত রাষ্ট্রীয় পরিস্থিতির সময়ে তাদেরকে দায়িত্ব নিতে হয়েছে, জনদাবির কোনো শেষ ছিল না, মফ কালচারের সৃষ্টি হয়েছে, ডেমোক্রেসির পরিবর্তে মবুক্রেসির একটা টেন্ডেন্সি দেখা গিয়েছে।
এত সব কিছু বাধা বিপত্তি অতিক্রম করে যে পর্যায়ে তারা এখন উন্নীত হয়েছে, সেটা আমি বলবো তাদের পক্ষে এর বেশি অর্জন করা হয়তো সম্ভব ছিল না। নির্বাচনে ত্যাগী ও তারুণ্য নির্ভর প্রার্থীদেরকেই বেশি প্রাধান্য দেবে বিএনপি, জানান এই নেতা। তারুণ্যের অংশ রাখতে চাই। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। শত বছরেও ক্ষমতায় যেতে পারবে না জামায়াত, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। তিনি জানিয়েছেন, নির্বাচন বানচালের চেষ্টা করলে জামায়াতকে প্রতিহত করবে জনগণ। এদিকে আরেক উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক জানিয়েছেন, বিগত ৩ অবৈধ নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তারা এবারে নির্বাচনে থাকতে পারবেন না। বিস্তারিত জানাচ্ছেন নজরুল ইসলাম। জুলাই ঘোষণাপত্র ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনেই আমাদের প্রত্যাশা শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল BCRC। এ সময় বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা বলেন, জামায়াতে ইসলামী নির্বাচন বানচালের চেষ্টা করলে মানুষ তাদের প্রতিহত করবে। শত বছর অপেক্ষা করলেও বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা জামাত যাবে না। জামাত নির্বাচন ঠেকিয়ে দেবে এত বড় স্পর্ধা। আমি পরিষ্কার করে বলতে চাই, জামাত যদি এই নির্বাচন ঠেকাতে চায়, এবার বাংলাদেশের জনগণ তাদের পাকিস্তানে পাঠিয়ে দেবে। আর জয়নুল আবেদিন ফারুক জানান, গত 3টি অবৈধ নির্বাচনের সাথে জড়িত কর্মকর্তারা ফেব্রুয়ারির ভোটে যেন কোনো দায়িত্ব না থাকে তা নিশ্চিত করতে হবে। অতীতের 18, 14 এবং 24-এর যারা পুলিশ কর্মকর্তা নির্বাচনে জড়িত ছিলেন, তাদের নাম কি লটারিতে থাকবে? দয়া করে এদের নাম লটারিতে এনে কলঙ্কের অধ্যায় সৃষ্টি করা ঠিক হবে। এদিকে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত মাসুমা বেগমের পরিবারের সাথে দেখা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এখানে তিনি বলেন, কক্সবাজার সফর নিয়ে এনসিপি নেতারা জনগণের সাথে লুকোচুরি করেছে। এনসিপির কিছু নেতৃবৃন্দ কক্সবাজারে গিয়েছেন, আপনারা যেতেই পারেন, অসুবিধা কিছু নেই। সেখানে যদি কোনো কূটনীতিকের সাথে আপনাদের সাথে আলাপ আলোচনা যদি হওয়ার যদি প্রোগ্রাম থাকে, সেটা হতেই পারে। কিন্তু মানুষের সংশয় হচ্ছে, সন্দেহ হচ্ছে যে লুকোচুরি কেন। আজকে কি বলে যে এই হোটেলে আছি, তারপরের দিন আবার কিছু সংবাদপত্রে কিছু কথা উঠলো, তারপরের দিন আবার হোটেল পরিবর্তন করা, আবার আরেক জায়গায়, এইটাই মানুষ সন্দেহ করে। এটা করবেন কেন? 2026 সালের রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান বিএনপির এই শীর্ষ নেতা। নজরুল ইসলাম, ৭১, ঢাকা। জুলাই ঘোষণাপত্রে নির্দিষ্ট একটি দলের চিন্তাকে প্রাধান্য দেয়া হয়েছে, এমনটা মনে করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার তিনি আরও জানিয়েছেন, ঘোষণাপত্র সংশোধন করতে হবে আর নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। দলটির অন্যান্য নেতারা আবারও জানিয়েছেন, ভোটের আগে গণহত্যার বিচার এবং মৌলিক সংস্কার আনতে হবে। আরও জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র শিক্ষক জনতার অবদান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে আদর্শ শিক্ষক ফেডারেশন। এতে অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক সহ জামায়াতের কেন্দ্রীয় নেতারা। জামায়াত নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে তারপর নির্বাচনের দিকে আগাতে হবে। আমরা বলেছি যে গুরুত্বপূর্ণ ঐক্যমত্য যেসব ইস্যুতে তৈরি হবে, এইগুলোকে একটা চার্টার তৈরি করে, জুলাই চার্টার নামে, জুলাই সনদ নামে, এটাকে আরেকটা দলিল বানাতে হবে। এটারও একটা আইনি ভিত্তি দিয়ে, এইটার ভিত্তিতে আগামী নির্বাচন করতে হবে। সেই নির্বাচন হবে নিরপেক্ষ, অবাধ, ক্রেডিবল, ফ্রি এবং ফেয়ার। নির্বাচনের আগে বড় বড় ক্রিমিনাল যারা এই দেশের টাকাকে বিদেশে পাচার করেছে, যারা মানুষকে হত্যা করেছে, বাংলাদেশের স্বাধীনতা প্রতিবেশীর হাতে তুলে দিয়েছে, তাদের আগে বিচার করা দরকার। জামায়াত সেক্রেটারি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের জুলাই ঘোষণাপত্রে নির্দিষ্ট একটি দলের চিন্তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। জুলাই ঘোষণাপত্র, জুলাই ডিক্লারেশন যা দেওয়া হয়েছে, যে আশা নিয়ে আমরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এসেছিলাম, আমাদের সেই আশা শতভাগ পূর্ণ হয়নি। একটা অসম্পূর্ণ বিবৃতির মতো পাঠ করা হয়েছে। কোনো একটি দলের চিন্তা এবং চেতনা, আদর্শ, গাইডলাইন কি এই জুলাই ঘোষণা তৈরির ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে? এই প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে।
বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন অনুষ্ঠিত হলে নতুন ফেসিবাদের জন্ম হতে পারে বলেও আশঙ্কা করেন জামায়াত নেতারা। আমাদের এখন দরকার নির্বাচনের চেয়ে বিচার এবং সংস্কার। যদি শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিনকে 5 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার সিএমএম আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চায় রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে বিচারক 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিস্তারিত জানাচ্ছেন নিবির শাহ। মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিনকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়। রাজধানীর ভাটারা থানার সন্ত্রাস বিরোধী আইনে তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড চাইলে আদালত তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই কনভেনশন হলে অফলাইনে এবং অনলাইনে প্রায় 400 থেকে 500 ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ কর্মীকে ট্রেন আপ করেছে। তাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল হাসিনা যখনই প্ল্যান দিবে, ডাক দিবে, তখনই তারা শাহবাগ মোড়ে এসে উপস্থিত হবে। আসামি হচ্ছে মূল পরিকল্পনাকারীর স্ত্রী এবং তিনি সমস্ত ডাটা কালেকশন করেছেন। তিনি এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মকভাবে কাজ করেছেন। জাফরিন আদালতে দাবি করেন বসুন্ধরা কনভেনশন হলে দাওয়াতে যান তিনি, কোনো প্রশিক্ষণে নয়। অন্যদিকে বাদীপক্ষের দাবি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের গেরিলা প্রশিক্ষণের হোতা জাফরিন। সুমাইয়া জাফরিন উনি মেজরের স্ত্রী, উনি সেই হিসাবে বিজ্ঞ আদালতের কথা বলেছেন। উনি বলেছেন যে আমি হোটেলে সেখানে উপস্থিত ছিলাম, কিন্তু এই বৈঠকের সাথে আমি কোনো উপস্থিত ছিলাম না। এবং একটা হোটেলে আপনারা জানেন যে সেখানে বিভিন্ন হোটেলে বিভিন্ন ফ্লোর থাকে। এই হোটেলে সেখানে বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে, উনি একটা পারিবারিক অনুষ্ঠানে সেখানে গিয়েছিলেন, উনি সেটা বলেছিলেন। এদিকে শাহবাগ থানার রায় জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে 7 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। কিন্তু আদালত আমার জামিনের আবেদনটা শুনানি করতে আমাকে সুযোগ না দিয়ে আদালত বলেছে যে আপনি আজকে ফুটআপ দেন, যথারীতি এটা শুনানি হবে। আমি জানি না কেন আমার আজকের এই জামিনের আবেদনটা শুনানি করেন নাই। মামলায় খায়রুল হকের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে আদালতে জানান তদন্ত কর্মকর্তা। নিবির সাহা, ৭১, ঢাকা। শাহজালাল বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি স্থানে বহুতল ভবন দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। বৃহস্পতিবার এক গোলটেবিল আলোচনায় এমন মত দেন একজন নগরবিদ। এভিয়েশন বিশেষজ্ঞরা বলেন, প্রশিক্ষণ ও যাত্রীবাহী বিমান চলাচলে একই রানওয়ে ব্যবহারের বিকল্প ভাবার সময় এসেছে। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। 8 দশক আগে রাজধানীতে 2টি বিমানবন্দর নির্মাণ করা হয়েছিল। তখন শহরের শেষ সীমা ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সময়ের সাথে এই শহর বিস্তৃত হয়েছে বিমানবন্দর পর্যন্ত। এভিয়েশন ইমার্জেন্সি নিয়ে এক গোলটেবিলে মতামত আসে, বিমানবন্দরের অবস্থান নিয়ে নতুন করে ভাবার সময় হয়েছে। এবং এই শহরের যে গ্রোথ হচ্ছে, এটাকে ভাঙানোর ক্ষমতা আমাদের নাই। এখন যে কোনো দুর্ঘটনার পর উদ্ধার কাজ, নিরাপত্তা ও তাৎক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করার কথা বলেন দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম। মাইলস্টোনের ঘটনায় আমরা দেখেছি বেশ কিছু আহত শিক্ষার্থী এবং শিক্ষকদের দ্রুততর সময়ের মধ্যে হাসপাতালে নেওয়ার জন্য বেশ হিমশিম খেতে হয়েছে। এই অভিজ্ঞতা প্রমাণ করে যে আমাদের মাঠ পর্যায়ে মেডিকেল সেন্টার যত দ্রুত সম্ভব। সিভিল মিলিটারি, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, রাজুক, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও গণপূর্ত মিলে জরুরি নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে সমঝোতা স্মারক সই করার আহ্বান জানান বক্তারা। আইকাও আমাকে প্রত্যেকটা সিভিল এভিয়েশনকে স্পেসিফিক্যালি বলে দিয়েছে যে তোমার দেশের সিভিল এভিয়েশনের এই জিনিসগুলি করতে হবে টু মিট দি ইমার্জেন্সি রিকোয়ারমেন্ট। Traffic system, safety system and everything is designed for providing optimum safety to the passengers, aircraft and other planes, those are using the facility. সামর্থ্যের কারণে অনেক কিছুই বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলে জানান নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব। ঝুঁকিপূর্ণ এলাকায় বহুতল ভবন নির্মাণ দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় বলে উল্লেখ করেন তিনি। ভয়ঙ্কর অবস্থা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই যে একটি ইউনিভার্সিটি 5টি স্কুল এটার পুরো ফানেলের পাতের মধ্যে পড়ে আছে এবং চোখের সামনে হয়েছে। একদিন এইসব হয় না,
কিন্তু এর প্রত্যেকটা অনুমোদন দেয় যে রাজু তার যে কাগজ। শাহজালাল বিমানবন্দরের একমাত্র রানওয়ে দিয়েই উড়াল দেয় প্রশিক্ষণ ও যাত্রীবাহী বিমান। এর ফলে যাত্রীবাহী বিমানের শিডিউল বিপর্যয় হয়। এতে বিড়ম্বনার শিকার হচ্ছেন যাত্রীরা। বিমানের আগের নিয়মাবলী নতুন করে পর্যালোচনার সময় এসেছে বলে মন্তব্য করেন ক্যাপ্টেন তানভীর খুরশিদ। আমার বিমানের 25 বছরের অভিজ্ঞতায় বলতে পারি আমি একমাত্র একবারই শুধু সিঙ্গাপুরে 30 মিনিটের নোটিশ দেওয়া ছিল, নোটম দেওয়া ছিল, যেখানে এয়ার শো হয়েছিল। এছাড়া আর কখনো এ পর্যন্ত ফেস করিনি এবং পৃথিবীর এখন পর্যন্ত কোনো বড় এয়ারপোর্টে, গুরুত্বপূর্ণ এয়ারপোর্টে এই ধরনের অপারেশনগুলো, জয়েন্ট অপারেশন আমরা দেখিনি। রাজধানীর মতো ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমানের চলাচল নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা। শানা শারমিন, ৭১, ঢাকা। ভবিষ্যৎ রাজনীতি নিয়ে সাগর পাড়ে একান্তে চিন্তা করার জন্যই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজারে ঘুরতে যান এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। দলের দেয়া কারণ দর্শানোর জবাবে এমনটাই জানিয়েছেন তিনি। আর হাসনাত আবদুল্লাহর উত্তর, তাদের ভ্রমণকে কিছু গণমাধ্যম এবং গোয়েন্দা সংস্থা সন্দেহজনক হিসেবে উপস্থাপন করেছে, জানাচ্ছেন রাশেদ আনিস। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার যে কারণ দর্শানোর নোটিশ পান এনসিপির শীর্ষ 5 নেতা। তাদের 24 ঘন্টার মাঝে ব্যাখ্যা প্রদান করতে বলা হয়। সেই সময় পেরোতে না পেরোতেই ব্যাখ্যা দিয়েছেন এনসিপির নেতারা। হাসনাত আবদুল্লাহর ব্যাখ্যা, ঘোষণাপত্রের অনুষ্ঠানে ডাক না পাবার পর কক্সবাজারে অবকাশ যাপনের প্রতিটি পদক্ষেপ কিছু গণমাধ্যম এবং গোয়েন্দা সংস্থার যোগসাজশে অপরাধপ্রবণ এবং সন্দেহজনক হিসেবে উপস্থাপন করার অপচেষ্টা চালানো হয়েছে। তিনি আরও বলেন, এই পুরো ঘটনায় পিটার হাসের সাথে বৈঠকের গুজবের পাশাপাশি তাসনিম জারাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, যার উদ্দেশ্য ভবিষ্যৎ রাজনীতিতে অংশগ্রহণকারী নারীদের নিরুৎসাহিত করা। দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তার ব্যাখ্যায় বলেন, তাদের ঘুরতে যাবার লক্ষ্য ছিল রাজনীতির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একান্তে চিন্তা করা। জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে দাওয়াত না পাওয়ায় ঢাকায় কিছু করার ছিল না তার, তাই সাগর পাড়ে বসে গভীরভাবে তিনি ভাবতে চেয়েছেন গণ অভ্যুত্থান, ভবিষ্যৎ গণপরিষদ ও একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে। রাশেদ আনিস, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে।